বাংলাদেশের যে কয়টি শক্তিশালী রাজবংশের উদ্ভব হয়েছিল তার মধ্যেও দিনাজপুর রাজবাড়ি অন্যতম। রাজবংশের শেষ নিদর্শন দিনাজপুরের রাজবাড়ি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। অযত্ন আর অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে এটি। শহরের উত্তর পূর্বে নিরিবিলি মনোরম এক গ্রাম্য পরিবেশে হিন্দু, মুসলিম ও ইংরেজ এই তিন যুগের স্থাপত্য বৈশিষ্ট্য চিত্র সম্বলিত রাজবাড়ি দিনাজপুর রাজবাড়ি। দিনাজপুরের রাজবংশের প্রতিষ্ঠাকাল থেকে 400 বছর ধরে প্রায় 166 একর জায়গা জুড়ে ধীরে ধীরে গড়ে ওঠে বিশাল প্রাসাদ। মুঘল সম্রাট আকবরের রাজত্বের প্রায় শেষ লগ্নে এক ধর্মপ্রাণ ব্রহ্মচারী দেবদত্ত সম্পত্তি থেকে দিনাজপুর রাজবংশ তথা জমিদারির সূত্রপাত ঘটে। এই ব্রহ্মচারীর নাম ছিল কাশী ঠাকুর। তিনি ছিলেন এই রাজবংশের আদিপুরুষ। এটি হচ্ছে দিনরাজ রাজার রাজবাড়ি। সুবিশাল, কত সুন্দর কারুকার্যের। আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা আসলে কঠিন। এত সুন্দর কারুকার্যের, এত বিশাল অট্টালিকা এখন প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। দিনাজপুর রাজ্য রাজা দিনরাজ ঘোষ, রাজা গণেশ, সীমন্ত দত্ত চৌধুরী, সুখদেব ঘোষ, দিনাজপুরের মহারাজা প্রাণনাথ রায় বিভিন্ন সময়কালে দিনাজপুরের রাজ্য শাসন করেন। দিনরাজ রাজার নাম অনুসারে এই অঞ্চলটির নাম হয় দিনরাজপুর। পরে দিনরাজপুর নাম পরিবর্তিত হয়ে অঞ্চলটির নাম হয় দিনাজপুর। দেশ স্বাধীনের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে দিনাজপুরের জমিদার প্রাণনাথ ভারতে চলে যান। ফলে রাজবাড়িটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে একটা পথ দেখা যাচ্ছে, এই পথ দিয়ে আসলে কতটুকু উঠতে পারি। এখানে একটি সিঁড়ি দেখতে পাচ্ছি। এই সিঁড়ি দিয়ে আসলে আমরা দ্বিতীয় তলায় উঠতে পেরেছি। দেখি আসলে কতটুকু আপনাদের দেখাতে পারি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পর্যটকদের একটি দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়ে স্থান হবে এবং এখান থেকে কিন্তু সরকারি রাজস্ব আদায় করা সম্ভব। রাজবাড়িটির প্রধান 3টি মহল বা ব্লকের সমন্বয়ে গঠিত: আইনমহল, রানীমহল ও ঠাকুরবাড়ি মহল। প্রধান গেট দিয়ে প্রবেশ করে বিশাল উঠান, এর চারিদিকে কক্ষ। এই স্থানটি আইনমহল বা আদালত কক্ষ। তৎকালীন সময়ে আদালত কার্য পরিচালনা করতেন রাজা ও জমিদারগণ। এর পাশেই বিশাল আকৃতির দ্বিতল বিশিষ্ট অন্দরমহলটি রানীমহল। রাজবাড়ির যে ধ্বংসাবশেষ এখনো টিকে আছে, সেই ধ্বংসাবশেষ থেকে আমি আপনাদেরকে রাজবাড়ির সম্পূর্ণ অংশটি দেখানোর চেষ্টা করছি। আসলে পুরো রাজবাড়িটি আসলে এখন একটি ধ্বংসস্তূপ। কত সুন্দর এবং নিপুণ হাতে করা, অকল্পনীয়। আসলে এত বড় বিল্ডিং এবং এত সুন্দর সুন্দর কারুকার্য আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা আসলে খুবই কঠিন। সেগুলো কিন্তু আসলে একেবারেই ধ্বংস। এটি একটি এই বিল্ডিংয়ে, এই অন্দরমহলে ঢোকার আরেকটি পথ। এই পথ দিয়ে আসলে অনেক সময় রাজারা ঢুকতো বা প্রজারা ঢুকতো বা সৈন্যবাহিনী ঢুকতো। এখানে কিন্তু আরেকটি
রাজার যে বাড়ির যে পিছনের যে অংশ, এটি কিন্তু একটি পুকুর দেখতে পাচ্ছি, সানবান্ধান একটি পুকুর। এবং এখানে পুকুরের যে পাশে একটি রুম, এখানে সম্ভবত রানীরা গোসলের পরে তাদের যে কাপড় যে পরিবর্তন করতো সেরকম একটি জায়গা, আমরা যেটা বাথরুম বলে থাকি সেই রকম একটি জায়গা। তারা কিন্তু এই রানী বা যারা রাজমহলে যারা থাকতো তারা কিন্তু এই রুমে এসে অবস্থান করে গোসলের পর কিন্তু তারা তাদের কাপড় চোপড় পরিবর্তন করত। রাজবাড়ির মূল অংশে দুইটি পুকুর রয়েছে, যার একটি রানী পুকুর নামে পরিচিত, যার পাশে একটি ফাঁসির মঞ্চ দেখা যায়। আদালতের রায়ে যাদের ফাঁসির আদেশ হতো তাদের এখানে ফাঁসি কার্যকর করা হতো। রাজবাড়ির পিছন অংশে আরো দুইটি বিশাল আকৃতির পুকুর রয়েছে, যার একটির নাম পদ্মপুকুর, অপরটি হল সুখসাগর পুকুর। দিনাজপুর রাজবাড়িটির প্রাচীন স্থাপত্যশৈলী ও কারুকার্য এখনো দেখা যায়। এই বিশাল রাজবাড়িটি একটি আকর্ষণীয় ঐতিহাসিক ঐতিহ্য, যা প্রত্নতাত্ত্বিক গবেষণা ও ট্যুরিজম স্পট হতে পারে, কিন্তু এটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক স্বীকৃত না হওয়ায় বিশাল স্থাপনাটি অযত্নে অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে। অবিলম্বে স্থাপনাটি সংরক্ষণ না করা হলে এটি কালের গর্ভে বিলীন হয়ে যাবে। এটা হচ্ছে দিনরাজ রাজার নিজের প্রতিষ্ঠিত একটি মন্দির, শ্রী শ্রী কালিয়াজিউ মন্দির। তৎকালীন সময়ে পঞ্চদশ শতকে কিন্তু এই মন্দিরটি স্থাপন করেন। কিন্তু দুঃখের বিষয়ে ভিতরে দাঁড়ানো না থাকার কারণে আমরা আসলে ভিতরে ঢুকতে পারলাম না। অনেক টাকাটাকির পরে কিন্তু আসলে ভিতর থেকে কেউ সাড়া দিচ্ছে না। সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত।